যারা এটা নিয়ে কাজ করছেন ওনারা জানেন যে আমাদের মোট 10টা স্ট্যান্ডার্ড 63 ক্রাইটেরিয়া এবং প্রতিটি ক্রাইটেরিয়া উপস্থিত আছেন বিশেষ অতিথি অন্যান্য সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রছাত্রী সকলের কাছে জানানো যাচ্ছে যে আজকে এই অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হলে আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক। আমরা সকলে অবগত আছি যে 2024 সালে 6 জুন মহান জাতীয় সংসদের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের 53তম বাজেট উত্থাপন করেন। বাংলাদেশের জন্মলগ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত সরকারের তৎকালীন মাননীয় অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 30 জুন 1972 সালে মাত্র 786 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। আর বর্তমানে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7,97,000 কোটি টাকা। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের অর্থনীতি যোগাযোগ সেবা ইত্যাদি। আমরা যদি ব্যয় শতকরা হিসাবে দেখি তাহলে এই 2024-25 অর্থ বছরের বাজেটের শতকরা হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে জনপ্রশাসন খাতে, যা 22.1%। এরপরে রয়েছে ঋণের সুদ প্রদানের ক্ষেত্রে 14.2%। শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ 14% এবং এরপরে অন্যান্য যে খাতগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইত্যাদি খাত। বাজেটের যে মোট ব্যয় তা নির্বাহের জন্য যে অর্থায়নের উৎস সেটিকে এখানে মোট কয়েকটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। সবচেয়ে বড় যে অংশটি সেটি রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর, যা মোট আয়ের 60.2%। এরপরে সবচেয়ে বড় অংশটি হচ্ছে অভ্যন্তরীণ ঋণ, যা 20.2%। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত যে কর তাকে মোট 5টি ভাগে এখানে ভাগ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় অবদান মূল্য সংযোজন কর এবং আয় করের। এই দুটি সমষ্টি প্রায় 70%-এর বেশি। জাতীয় বাজেটের আয়ের খাতগুলোর মধ্যে শীর্ষ 5টি খাত এখানে দেখানো হয়েছে: মূল্য সংযোজন কর, আয় ও মুনাফা থেকে কর, সম্পদ শুল্ক, আমদানি শুল্ক এবং কর ব্যতীত অন্যান্য প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে জানাই শুভ সকাল। আজকের এই সেমিনার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত এই সেমিনারে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুখ্য আলোচক, আমাদের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় দুজন শিক্ষক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের এবং আমাদের
আমার সহকর্মীবৃন্দ এবং বিভাগের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের জন্য এখানে বরাদ্দ রাখা দরকার। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। আমরা জানি যদিও এখন সরকারের নানান পদক্ষেপ আছে যে দেশীয় শিল্পকে অগ্রগতি। আমরা যদি দাম বাড়ানো, যেটা সাধারণ মানুষের খুবই আগ্রহের বিষয়, বাজেট উপস্থাপিত হবে তার আগে আমরা জানি বাংলাদেশে এক দফা দাম বাড়ে, আবার বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পরে আরেক দফা দাম বাড়ে। তো মানুষের মূল আলোচনার বিষয় থেকে কোন কোন দ্রব্যের দাম বাড়ছে, যেমন আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে ফোন, ইন্টারনেট সার্ভিস, অয়েল, সিগারেটস এন্ড টোবাকো প্রোডাক্টস, সিএনজি কনভার্সন, কিটস, সিলিন্ডার্স, পাওয়ার। এর অনুষ্ঠানে যে আলোচক প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে দুজন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রফেসর ডক্টর ইলিয়াস হোসেন স্যার একদিন আমাকে বলছিলেন যে আমরা একটা বাজেট এর উপরে একটা সেমিনার করব এবং আমরা প্রফেসর ডক্টর আইনুল ইসলাম সাহেব হবেন আমাদের মুখ্য আলোচক। আমি খুব অ্যাকসেপ্ট করলাম এবং মনে প্রাণে খুব স্বাগত জানালাম। উনি বলেছেন 25 তারিখে হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তা আমি ভেবেছিলাম যে 25শে জুন করলেন না 25শে জুলাই। আমি ডায়েরিতে যে লিখলাম 25শে জুলাই প্রফেসর ডক্টর আইনুল ইসলাম সাহেব মুখ্য আলোচক এবং সকাল 11টায় স্টুডেন্ট ভবন, এবং আমি লিখে বসে আছি। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সিলেকশন উনি বললেন যে 25শে জুন দেব। দেখলাম যে ডায়েরির কথা 25শে জুন ফাঁকা, আমি সেখানে দেখলাম। কিন্তু আমার একটা মিস্টেক হয়েছে যে আজকের এটা আলোচনা মানে যেটা সভা সেটা 25শে জুন, আমি লিখেছি 25শে জুলাই। আমি এক্সট্রিমলি সরি। প্রফেসর ডক্টর আইনুল ইসলাম সাহেব অনেক সময় যে ঋণ নিই তার দায় দায়িত্ব কিন্তু সেখানে কিছুটা থাকে। কোনো ব্যক্তি বিশেষে 20,000 কোটি টাকা একটি লোন দিলাম আমাকে। এখানে কিছুদিন আগে ইন্ডিয়ান চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং উনি ডাকে ওনার একটা পলিসি হলো যে আমরা ইনকাম ট্যাক্স মানে আয় কর বৃদ্ধি করতে হবে, এবং আয় কর বৃদ্ধি মানে কি জনগণ যাবে, মানে যে ব্যক্তি বিশেষ সভাপতি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির কোঅর্ডিনেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, আরো মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফাইজার রহমান, মনোনয়ন ট্রেজারার, এবং এই মাত্র আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় বক্তব্য দিয়ে উনি বিশেষ কাজে চলে গেলেন। এবং আমার সামনে উপস্থিত বেশ কিছু ইস্যু নিয়ে কথা হয়েছে এবং সেটা ফাইনালি রিফ্লেকশনটা হবে কিনা সেটা আসলে এক্সপেক্টার বিষয় আর কি। এই যে বাজেট যেটা বললাম যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং বাজেট সেটা করে, তারা মার্চ মাস থেকে তারা কিন্তু এই বিভিন্ন সংগঠন আছে, ব্যবসায়িক সংগঠন, তারপরে রিসার্চ যে বিশেষ করে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে কিন্তু প্রায় 200 থেকে 220টা সংগঠনের সাথে তারা মিটিং করে, এনবিআর মিটিং করে, অর্থ মন্ত্রণালয় মিটিং করে, অর্থমন্ত্রী নিজে মিটিং করে, তারপরে হচ্ছে আমি আসলে কোনো পুনরাবৃত্তি করবো না। পুনরাবৃত্তি না করে আমি বাকি কথা বলা শেষ করবো। আমাদের প্রথম কথা হলো যে আমাদের কোনো খাদ্য নাই, উদ্যোগ নাই, কোনো কিছু নাই। তাহলে শুধুমাত্র যদি ট্যাক্সের টাকা উন্নয়ন করতে চাই তাহলে উন্নয়ন সালাম ও শুভেচ্ছা জানিয়ে কথা বলছি। আমাদের অর্থনীতিতে আমরা জানি যে অর্থনীতি কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটি বিষয় যেখানে সীমিত সম্পদ এবং অসীম যে চাহিদা বা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের মতো একটি দেশের বাজেট তারই একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে আমরা সীমিত সম্পদ দিয়ে অসীম যে আমাদের প্রয়োজন সেটা যতটুকু ভালোভাবে সম্ভব পূরণ করার চেষ্টা করি। রোমাঞ্চকর বিষয় তার সাথে আছে, আজকের পরিসরে সেটি সম্ভব না।
আমি শুধু স্যারকে প্রশ্ন করতে চাই আজকে এই যে বাংলাদেশের অর্থনৈতিক মধ্যে বাংলাদেশের অর্থনীতি যখনই বিকশিত হয় ওর মধ্যে বর্গি ঢুকে যায়। এই বর্গিদের কারণের বিষয়ে অর্থনীতি যারা প্রমাণ করেন, যারা এই বাজেট প্রণয়ন করেন, তাদের কোনো পরিকল্পনা আদৌ আছে কিনা ধীরে ধীরে এই বর্গিদের হাত থেকে বাংলার অর্থনীতিকে রক্ষা করা। প্রশ্ন 2, যে আজকের যিনি সভাপতি তিনি যেহেতু বৈধভাবে ইনকাম করেন, তার মোটামুটি কিছু একটা অ্যাসেট আছে, এই জন্য তিনি দেন 25% ট্যাক্স, আর উৎপাদন সাধারণত 30-35% ট্যাক্স। আমি গরিব মানুষ, সম্পদ নয় 10 থেকে 12%। এখন আমার প্রশ্ন, যে লোকটা স্মার্টলি চুরি করলো, ডাকাতি করলো, ফ্রড করলো, সে সঙ্গে জোরালো ভূমিকা আছে কিনা যে যারা নেক্সট জেনারেশন যদি বলা যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে বাংলাদেশে যে হচ্ছে মানটা দেওয়া হয়, তারা কষ্ট করে পড়াশোনা করে, করার পরে যে হচ্ছে সেক্টরগুলোতে যায়, সেখানে আমরা দেখি যে তাদের সেই মানগুলো দেওয়া হচ্ছে। মানে দেখা যাচ্ছে আমরা যদি বাইরে যাই তাহলে একই পরিশ্রমে আমরা সেখান থেকে 10 গুণ বেশি অর্থ ইনকাম করতে পারছি। তুমি যদি দেশের পেমেন্ট না হও, তুমি যদি মনে করো যে আমি দেশের মাটিতে বড় হয়েছি, দেশের সরকারি টাকা বাবা মার টাকা দিয়ে আমি শিক্ষা অর্জন করেছি, আমি দেশের জন্য কিছু দিই, কিন্তু আমরা সবাই আসতে চাচ্ছি বিদেশে। বিদেশে যা ভালো, শ্রীলঙ্কা কেন এই অবস্থা থেকে আয়টাকে বাজেট করতে হয়, কত টাকা তার খাদ্যের জন্য যাবে, কত টাকা সন্তান সন্ততির চিকিৎসার জন্য যাবে, শিক্ষার জন্য যাবে, বা পরিবারে কারা আছে, মুরব্বীজন, সব কিছু মিলেই তাকে চালাতে হয়। ঠিক একইভাবে যদি আমি বলি যে সরকারের যে বাজেট করা হয়, এই বাজেট করতে গিয়ে যে ধরনের তথ্য উপাত্তগুলো তারা ব্যবহার করেন তার সঠিকতা কতটা। আমি আমার বাস্তব জীবন থেকে যদি দু একটি কথা বলি, 80-র দশকের শেষ পর্যায়ে মিনিস্ট্রি একটি গবেষণা প্রকল্প প্রফেসর আব্দুল কাদের মিয়াসার নিয়েছিলেন, সেখানে আমি কাজ করেছি। প্রকল্পটা ছিল ন্যাচার অ্যান্ড কজেস অফ ল্যান্ড ট্রান্সফার। পল্লা উপজেলার একটা ইউনিয়ন আমরা গবেষণাটা করেছি। সেখানে উপস্থিত আছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ, আমাদের শিক্ষক, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে অভিভাবক প্রফেসর ফয়জুর রহমান স্যার, আমাদের অত্যন্ত সৌরভিক এই সেন্টারের মুখ্য আলোচক, আমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের রসমতল বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমার ব্যক্তিগতভাবে প্রফেসর বাবুদের সঙ্গে সবাই সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ প্রফেসর আইনুল ইসলাম, যিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির মাননীয় সাধারণ সম্পাদক, আমাদের দুজন শিক্ষক আছেন, খণ্ডকালীন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল বাবু এবং প্রফেসর ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন দুজন শিক্ষক, তার মধ্যে একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আগে ছিলেন